নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় খোলা মনে হাজির আপনাদের কাছে খোলা মনেতে। আজকে এই মুহূর্তে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের জন্যে, পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে তিনি কিন্তু চিরযুবক। 70 পেরিয়ে 71-এ পড়ছেন, নিজেকে কিন্তু ভাবেন এখনও 17ই আছেন। অজিত পাঁজা, নমস্কার। হাত বাড়িয়েছি। আপনার তো বন্ধুত্ব সবার সঙ্গে, বয়সের তো কোনো বাছবিচার নেই। হ্যাঁ, না, এত চির যৌবন এবং এই চির সবুজ কিভাবে রেখেছেন নিজেকে? চিরযৌবন চিরসবুজ, প্রাণ খুলে হাসুন, আর ঈশ্বর ভগবান মানুষের মাধ্যমে তাদের উপর আস্থা রাখা, ব্যাস। কিন্তু এই যে এত দুঃখ আসে, এত যন্ত্রণা আসে, এত জটিলতা আসছে জীবনেতে, আসেই, আর রাজনৈতিক জীবনে তো আরো আরো অনেক বেশি। কি করে সেগুলোকে কুপ আপ করেন আপনি? তার সঙ্গে মোকাবিলা কি করে করেন? হাসতে হাসতে? হ্যাঁ, আস্তে আস্তে খানিকটা নিজে যখন একলা থাকি তখন তো একলা হাসা যায় না, তখন নিজে মনে মনে ভাবি, এ ধরুন নানান ঝামেলার কথা বলছেন, নানা রকম ক্রিটিসিজম, রাইট নট রাইট, সেগুলো চিন্তা করে নিয়ে দেখা উচিত যে আমাদের জীবনে যেমন শরীর অসুখ করে, তেমনি এই ঝড় ঝড়টা আসবে, আর তার মধ্যে দিয়েই মানুষকে পরিচয়। এই যে ফিলোসফি আপনার, যেভাবে আপনি এত বছরটা কাটিয়ে আসছেন, হ্যাঁ, এর স্ট্রিংটা কোথায়? এই শিক্ষাটা আপনাকে কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কবে থেকে দিয়েছে? আমার মা ছোটোবেলা থেকে যে কাজ করবে, ভালো করে কাজ করবার চেষ্টা করবে, আর মানুষ ভুল হয়ে যাবে তখন ভগবানের কথা ভাববে। মানে আপনার ক্ষমার শরীর? আমার শরীর ক্ষমার শরীর না, না, যে যথাযোগ্য স্থানে ক্ষমা আর যথাযোগ্য স্থানে সংহার। আপনার তো মানুষের তো ক্রোধ আসে, মানুষের তো ক্ষোভ হয়, মানুষের ভেতরে রাগের উৎপন্ন হয়, মানুষ তো অনেক সময় নিজের সঙ্গে নিজে লড়াই করে, হ্যাঁ, শাস্তি দিতে চায়, প্রতিহিংসা পেতে চায়। আপনার ভেতরে সব কিছু নেই? হ্যাঁ, সবকটি আছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্যে যে মেকানিজম দরকার, অর্থাৎ জিনিসগুলোকে ভাবা, একটু চিন্তা করে নিয়ে অ্যাকশানে যাওয়া, সবসময় পারি না, ফেলিওর হয়ে যায়, রেগে উঠি হঠাৎ, কিন্তু সেগুলো আমি দেখেছি এটা আমাকেও ভালো দেয় না, যদি স্বার্থপর হই, জনসাধারণের প্রতি তো ভালোই দেয় না। আমার খুব অবাক লাগে, 71 বছর বয়স একজন মানুষ, বাঙালি, হ্যাঁ, যে শরীরটাকে ফিট রেখেছে অন্তত বাহ্যিক দিক থেকে, ডেনিম পরেছেন, জিন্স ওপর নিচ, স্কার্ফ রয়েছে এবং পনিটেল। ও, এটার কথা বলছেন? ভাগ্যে ঝুটি বলেননি, অন্য সবাই ঝুটি বলে। এই চলছে। আমি আধুনিক ছেলে মেয়েদের সঙ্গে মিশতে ভালোবাসি, কারণ তাদের থটের সঙ্গে আমরা যখন যৌবনে ছিলাম বা ছোটোবেলার কথা, তাদের যৌবনে ছিলাম মানে কি? পাস্ট টেন্সে কেন কথা বলছেন? পাস্ট টেন্সে কথা বলছি মানে মনটা যৌবন ভরা আছে, কিন্তু শরীরটা তো ন্যাচারালি হবে, দেখুন না, ব্রাঞ্চ হয়ে গেছে সাইডেতে, এগুলো তো ঢেকে রাখা, এগুলো তো রিয়েল, রং করা নয়। তা তাদের কথা ভেবে নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখবার চেষ্টা করি, তার ফলেতে বিশেষ করে মিস্টেকগুলো অ্যাভয়েড করা, কিন্তু পেরে ওঠা যায় না সবসময়, ওই জন্য রেগে উঠি। অজিত, আপনাকে তো আজ গত 30-35 বছর ধরে, 32 বছর ধরে দেখছি, আমার সাংবাদিকতা জীবন, আপনার এখানে মন্ত্রিত্ব, দিল্লির, হ্যাঁ, সমস্ত কিছু। এই যে বিশাল একটা সর্বভারতীয় ব্যাপ্তি, হ্যাঁ, এই যে ব্যাপ্তিটাকে আপনি পেরিয়ে এসেছেন, অনেক ঘাত, অনেক প্রতিঘাত, সে সমস্ত অনেক গল্প আছে, আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানে শুনবো। এই যে এগিয়ে আসা জীবনের, এই যে বিরাট একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলা, এর জন্যে যে মেন্টাল স্ট্রেংথ দরকার হয়, সাংগঠনিক ক্ষমতা তো দরকার হয়, এই মেন্টাল স্ট্রেংথটা, এটা কি আপনার পারিবারিক দিক থেকে, না এর পেছনে আধ্যাত্মিকতার একটা ব্যাপার আছে? এটার সম্পূর্ণ পেছনে আছেন আমার মা, আর তারপরে বিবাহের পর আমার স্ত্রী, আর সেটার সঙ্গে একটা মা যখন একটা নারীর যোগ, আর দেখে 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 আরও এক্সপিরিয়েন্স হয়ে গেল, দেখলাম মানুষের প্রতি খারাপ ব্যবহার করা, তাতে কোনো লাভ হয় না, নিজেরও লাভ হয় না, সংসারেরও লাভ হয় না, সমাজেরও লাভ হয়। মেকিং অফ অজিত পাঁজা, আজকে যে এত বড় হয়ে এসছেন, এর পেছনে তাহলে আপনার মাই আপনার প্রধান চালিকা শক্তি ছিলেন ছোট থেকে? আমি একদম বড় নই, মায়ের কাছে ছোট্ট শিশুর মতো।
কি বলতেন মা, মানে কিভাবে আপনাকে গড়ে তুলেছেন? মা আমাকে বিশ্বাস করিয়েছেন, প্রথমত যেটাতে বিশ্বাস করিয়েছেন ঠাকুরের ওপর বিশ্বাস। মা সমস্ত ধর্মের পুজো করতেন, মায়ের পুজোর ঘরটা সব ধর্ম পাবেন, এমনকি ইসলাম ধর্ম, আচ্ছা, বৌদ্ধ ধর্ম তো নিশ্চিত করে, হিন্দু ধর্ম তো আছেই। এই একটা বিশ্বাস একটা এমনভাবে গড়ে তুলেছিলেন যে সবসময় মনে রাখতে হবে যে মানুষের ভালোর জন্য করছো, কখনো ভগবানের ভালোর জন্য তো আমরা কাজ করতে পারি না, মানুষের ভালোর জন্য আপনার এই যে মানুষের ভালোর জন্য যে করার শিক্ষাটা, সেটা যে মুহূর্তে আপনি রাজনীতিতে প্রবেশ করলেন তখন তো আপনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যারা, তাদের ভালোর জন্য আপনি করছেন। না না না, এখন তো তাই হয়ে গিয়েছে। এখন তাই হয়েছে, আপনাদের সময় তাই ছিল না? না, আমাদের সামনে কিছুটা ছিল। ফার্স্ট ট্রেনিং পাই না, ফার্স্ট ট্রেনিং পাই আজকে বহু বছর আগে, তখন কিন্তু নিজের ভালো তো ভালতেই হবে, মানুষ যেমন যদি ভালো বলে মনটা ভালো লাগে, কিন্তু রাজনৈতিক জীবন এলে পরে এটা কিন্তু সমাজ জীবন থেকে তফাৎ নয়, সমাজ জীবন থেকে একদম তফাৎ নয়। মানুষের ভালোর জন্য কাজ করতে গেলে পরে মানুষ, আমি তো ভগবান নই, মানুষ হিসেবে যতটা করা দরকার তাতে যে 5টা রিপু আছে, সেই রিপু নন রিপু, তাদের সম্বন্ধে একটু অ্যালার্ট থেকে যদি এগুলো যায়, যে কোনো মানুষের সঙ্গে পক্ষে সম্ভব। আমি একটা অদ্ভুত দেখেছি, আপনি আপনার সমবয়সী, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের সঙ্গে যেভাবে আপনি অদ্ভুত অবলীলায় মিশে যেতে পারেন। একটা ছোট শিশু আপনার নাতনির সঙ্গেও আপনি ঠিক সেইভাবে মেশেন, সেইভাবে কথা বলেন, তার বয়সের সঙ্গে আপনি নিজেকে নিয়ে আসেন। এটা কিন্তু সবাই পারে না। প্রত্যেকে একটা করে তার একটা মিডিয়াম ফোকাস আছে, সে সেটাকে ভালো করে ফোকাস করে, বুঝছেন? তাই শিশু তার সম্বন্ধে ভেবে নিতে হবে, যারা বয়স্ক তার সম্বন্ধে ভেবে নিয়ে কাজ করতে হবে, এবং একটু চিন্তা করে যদি করা যায় তাহলে পরে, সবসময় আমি পারিনি, অনেক সময় মিস্টেক হয়ে গেছে, রেগে গেছি, ইন্টেনশনালি গণ্ডগোল হয়ে গেছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে নিয়ে আসা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি ইকুইপমেন্ট। কন্ট্রোল কথাটা বললেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণ করাটা আপনি বোধহয় খুব ভালো করতে পারেন। এটা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি ভাই যদি বলো, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক নিয়ন্ত্রণ, নিজের মন থেকে অটোমেটিক নিয়ন্ত্রণ, ভেরি ইম্পর্টেন্ট, অটোমেটিক নিয়ন্ত্রণ। আপনি 71 সাল থেকে রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, আপনি রাজ্যে মন্ত্রিত্ব করেছেন, কেন্দ্রে মন্ত্রিত্ব করেছেন, এতগুলো প্রধানমন্ত্রী দেখেছেন। হ্যাঁ, এই পার্থক্যটা আপনি কিভাবে দেখেন এখন? আমার খুব ভালো লাগে, যেমন প্রথম যখন মন্ত্রিসভায় 1971 অজয়বাবু মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী, বিজয় সিং নাহার ডেপুটি চিফ মিনিস্টার, তখন আমাকে ভাত দিয়েছিলেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, এবং তার সঙ্গে কলকাতা কর্পোরেশনের খানিকটা দায়িত্ব দিয়ে প্রথমেই আমাকে ওনারা জুডিশিয়াল মিনিস্টার, নাম হচ্ছে জুডিশিয়াল মিনিস্টার, প্রথমেই ওনারা আমাকে ক্যাবিনেট মিনিস্ট্রি দেন। তো এই রাজ্যে তারপরে আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখানে, হ্যাঁ, পরবর্তীকালে আবার দিল্লিতে গিয়ে রাজীব গান্ধীর সময় থেকে আপনি মন্ত্রিত্ব শুরু করে দিলেন। হ্যাঁ, সেটা তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আপনি গিয়েছিলেন পাঞ্জাবে, আমার মনে আছে, ইলেকশন ক্যাম্পেইনে আপনাকে আমাদের জবরদস্তিকে ডেকে নিয়ে এসে আপনাকে মন্ত্রী ডেকে নিয়ে এসে মন্ত্রী করল। তো আপনার এই মন্ত্রিত্ব করার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা তো আপনার রয়েছে। হ্যাঁ, প্রচুর। মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন রিক্যাপিচুলেট করেন, রিওয়াইন্ড করেন, আপনার যখন অতীতটা আপনি দেখেন, হ্যাঁ, তখন আপনার কোন কোন ঘটনাগুলো মনে আসে? আমার ধরুন প্রথম মন্ত্রিসভা, তখন আইনমন্ত্রী অর্থাৎ জুডিশিয়াল মিনিস্টার স্টেটে, সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ জজ সাহেব তাকে কেউ এক্সিকিউটিভ গভর্নমেন্ট থেকে বা পুলিশ থেকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, প্রথম নিয়ে আসি। আর প্রথম নিয়ে আসার পরই, না প্রথম তো খুব গন্ডগোল হয়েছিল, তখন ন্যাচারালি ইন্ট্রোডিউস করতে গিয়ে অজয়বাবু তখন আমাদের মুখ্যমন্ত্রী একটু ক্ষুণ্ণ হয়েছিলেন। তারপরে আমি তখন বললাম যে স্যার, এটা কনস্টিটিউশনাল প্রভিশন এবং এটা আমাদের করতে হবে এবং করা উচিত, সেপারেশন অফ পাওয়ার্স। তারপর তিনি দেখলেন হ্যাঁ করা উচিত, কারণ ওই পট করে বেল দিয়ে দিচ্ছিলেন, তখন ওই নকশাল আন্দোলনটাও ছিল। আমরা যখন এগুলো আস্তে আস্তে যাবে, কিন্তু মেন জিনিসটায় ওইটা একটা
বিশেষ করে মনে পড়ে। আর তারপরে স্বাস্থ্যমন্ত্রী, তখন তো 5 বছর নানান দিকে স্বাস্থ্য কেন্দ্রের গ্রামে গ্রামে আমি বেশি চাপ দিয়েছিলাম। তখন দিনে 5টা করে বেড বাড়ত, রেশিও অফ ইনক্রিজ সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি ব্লকে 2টি করে উপস্বাস্থ্য কেন্দ্র আর সাবসিডিয়ারি হেলথ সেন্টার 2টি, একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র, সাবসিডিয়ারি হেলথ সেন্টার 2টি, যেখানে বেড আছে, উপস্বাস্থ্য কেন্দ্র উইদাউট বেড। এগুলো তো আপনি কাজের কথা বলছি, আমি ভাবছি অভিজ্ঞতার কথা। ধরুন আমার এখনই মনে পড়ছে আজকের এই দিনে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, যে দুর্দণ্ড প্রতাপ সাদ্দাম হোসেনের সঙ্গে আপনার মিটিং, আপনাকে পাঠানো হয়েছিল, আপনি গিয়েছিলেন, এবং এখন সেই সাদ্দাম হোসেনের বিচার চলছে। এটা তো একটা ইউনিক অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনার জীবনে। ইউনিক অভিজ্ঞতার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন হয়েছে, কারণ গ্রাসরুট লেভেলে তো, ধরুন স্মল পক্স কলকাতায় এখন তো ভাবেনও না আপনারা, মানুষও ভাবছে না, ভাবা উচিত, কিন্তু প্রোটেক্টার দেয়। তখন কলকাতা শহরে 24 ঘন্টায় 2000 কেস ডিটেক্টেড হতো। দেখা গেল এক্সপার্টরা বললেন ফুটপাথ ডুয়েলার তাদের থেকে হচ্ছে। ন্যাচারালি সঙ্গে সঙ্গে আমি যে সমস্ত অর্গানাইজেশন আছে, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, মাদার টেরেসার অর্গানাইজেশন, তাদের সবাইকে ডেকে আমি নাইট ড্রাইভে নামলাম, নিজে নেমে। আচ্ছা, এখন ফুটপাথের তলায় শুয়ে আছেন, তাদের ধরে ইঞ্জেকশন না, ভ্যাকসিনেশন করা হলো, অটোমেটিক ভ্যাকসিনেশন অনেকে নিয়ে এলো। এই যে করার ফলেতে তখন একটি দৈনিক পত্রিকার নাম বলছি না, হেলথ মিনিস্টার অ্যাসল্টস পাবলিক, দিয়ে বললো যে একে ঠিকই ডেফিনেশন দিয়েছিল, উইদাউট পারমিশন কাউকে যদি জোর করা হয়, অ্যাসল্ট করা হয়। আমরা উইদিন 30 ডেজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তাকে গিয়ে বললাম, বলে ল তৈরি করে ফেলো, কম্পালসারি ভ্যাকসিনেশন স্মল, হ্যাঁ, তাদের মানে না বললেও জোর করে দেওয়া যাবে। সে একটা পাস হলো। সেই সময় মনে আছে দারুণ অ্যাজিটেশন, ওই কয়েকটা গ্রুপ যারা চাইছিল, ফ্যামিলি প্ল্যানিং হঠাৎ গন্ডগোল শুরু করে দিল। আমি বললাম দেখুন পশ্চিমবাংলা একটা, বললে যে সিদ্ধার্থ শঙ্কর রায় বললেন যে পশ্চিমবাংলা সম্বন্ধে তুমি কেয়ার নিয়েছো? আমি বললাম হ্যাঁ, আপনি চলুন, কোথাও একটা কেস দেখাতে পারবেন না। হঠাৎ বললো মুর্শিদাবাদ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখুন করছে না, কিছু একটা গ্রুপ ছিল এই লোক সংখ্যা কমানোর যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটাকে নষ্ট করে দেবার, যাতে আমাদের অভাব থাকে, সমাজে এরকম থাকে, এইটা। আর সাদ্দাম হোসেনের কথা বললেন, সে একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তখন আমাদের প্রধানমন্ত্রী, আমি তখন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, শ্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি স্টেট ভিজিটে গেছিলেন, অফিসিয়াল স্টেট ভিজিট। সেখান থেকে ফিরে এসে সকালবেলা এলেন, হঠাৎ দুপুরবেলা তখন একটা বলে যে অজিত, ইউ হ্যাভ টু গো টু বাগদাদ। বললাম ইয়েস স্যার। বলে উই আর অ্যারেঞ্জিং টু নাইট। আমরা ইয়েস স্যার। আপনার অভিধানে তো নো স্যার নেই। না, সরি স্যার। যখন একজন আমাকে কি জানেন, কমান্ডিং পজিশনে একজন যখন বলেন, আই নেভার সে নো, আই ক্যারি আউট, যাতে ক্ষতি হতো। তা আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন রেডি হয়ে নাও। এমন সময় এই তখন বোধহয় 8টা বাজে, আমি সব রেডি, 12টার সময় ফ্লাইট। তা বললে যে অজিত সরি, ক্যান্সেল করে দিতে হচ্ছে, আমেরিকা নামতে দেবে না বাগদাদে। তখন স্ট্রেন রিলেশন, আপনি জর্ডান হয়ে ঘুরে গিয়েছেন, বাই রোড। ফেরত এসে গল্প করেছিলেন, মনে আছে? একটা অদ্ভুত ব্যাপার, প্রায় চোখ বাঁধা অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছে। 1300 কিলোমিটার চোখ খোলা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে 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 যাচ্ছি, এবং আমার আইডিয়া পাল্টে গেল ভাই, জানো, যে এমন একটা লোক যে কি প্রাণ দিয়ে নিজের দেশকে ভালোবাসে, নিজের দেশ আর নিজের দেশের লোক, তাদের সম্বন্ধে কেউ একটু খুঁত বললেই চটে যেতেন। একদম মানে ভীষণ ভালোবাসা। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার ফলে গেলাম, 10 মিনিটের টাইম দিয়েছিলেন, এসে অনেক ইতিহাস অত বলতে গেলে সময়। প্রাইম মিনিস্টারের একটা ইম্পর্টেন্ট চিঠি নিয়ে, দ্যাটস রাইট, আমি একটা চিঠি নিয়ে গেছিলাম। চিঠি নিয়ে গিয়ে আমাকে ইয়ে করলো, কি বললো চিঠিটা দিন অন্য একজন ভদ্রলোক। আমি বললাম না, ওনার হাতে দিতে হবে। তা বলে যে কী করে, চলে গেল, কিছু বললো না। প্রাইম মিনিস্টার সাদ্দাম হোসেন সাহেবের প্রাইম মিনিস্টার এলেন, এসে বললেন নিয়ম হচ্ছে ওনাকে ট্রান্সলেট করে দিতে হয়, ইংলিশে চিঠি তো। আমরা হ্যাঁ বলে, ওই জন্য আমি তাহলে আপনার হাতে দিচ্ছি। ওনার হাতে দিলাম, ওনারা ট্রান্সলেট করে দিলেন।
টল জেন্টলম্যান বসে রইল, সে আননোন পথ আমাকে আমার সেক্রেটারিকে নিতে দিল না। আজকে এই সাদ্দামের বিচার হচ্ছে, এই সাদ্দাম হোসেনকে হাতে করে দিয়ে কেমন লাগে আপনি যখন ভাবেন? বিচার যদি করতে চাইতেন তাহলে আইনজ্ঞ হিসেবে বলতুম, তাহলে পরে কোনো বিষয়তে এভিডেন্স পেলে পরে বিচার হয়। এটা তো বিচার হচ্ছে না, বিচারের প্রহসন। প্রহসন হচ্ছে, একদম প্রহসন, ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ একদম প্রহসন হচ্ছে, কারণ আজকে মোটামুটি ভাবে সারা বিশ্বই প্রায় দেখছে, জানছে, এমনকি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমেরিকাতেও এই ব্যাপারটা চর্চায় হচ্ছে যে বিচারের নামে প্রহসন হচ্ছে, এবং ইরাক বোধহয় হয়ে দাঁড়াচ্ছে জর্জ বুশের গলার কাঁটা। অজিতদা, আপনি রাজনীতিতে এসছেন, আপনার পেশা হচ্ছে আইন, আইন ব্যবসার আপনি মানুষ। আমাদের বাঙালিদের ভেতরে আমরা দেখছি যে আইন ব্যবসা যারা করেন, যারা আইনজ্ঞ, এবং রাজনীতি যারা করছেন, বহু দিকপাল আছেন। আপনি জানেন, আপনাকে নতুন করে কিছু বলার নেই। এটা কি একটা এক্সট্রা অ্যাড অন হয় বাঙালি মানসিকতাতে? হ্যাঁ, এক্সট্রা অ্যাড অন হয়, কারণ আমরা যখন কোর্টে প্র্যাকটিস করছি না, তখন তো পাবলিক সঙ্গে ওপেন কোর্ট, আমাদের এখানে সব ওপেন, জজ সাহেব বসে আছেন, দুপক্ষ রয়েছে, জনসাধারণ যাদের মামলা আছে, মামলা নেই এরম লোকও এসে দেখেন, স্টুডেন্টস তারা এসে দেখেন। তার ফলে আমাদের হয় কি, রাজনীতিতে আসতে ওই যে একটা পাবলিক সম্বন্ধে একটা কি বলবো, একটা আশঙ্কা, ভয়, ভীতি, সেটা একদম থাকে, কেটে যায়। হ্যাঁ, কেটে যায়। প্লাস মানুষের বিশ্বাসটা বোধহয় তাড়াতাড়ি অর্জন করা যায় যে একজন শিক্ষিত মানুষ, একটা ব্যারিস্টার। আর আমাদেরটা, হ্যাঁ ঠিকই বলছে, আমাদের সব কনস্টিটিউশন হচ্ছে মেন সোর্স তো, এবং সেটা আইনের মধ্যেই। তাই পাবলিক যখন এসে কোনো ডিমান্ড বলে, কোনো বুঝতে সুবিধা হয়, হ্যাঁ বার্ধক্য ভাতা পাইনি, তখন ওই ব্যাকগ্রাউন্ডটা। আর একটা সবচেয়ে জিনিস যেটা হচ্ছে রাইট অফ হিয়ারিং, ন্যাচারাল জাস্টিস যাকে বলে। এমনকি ধরো ভগবান, তিনি তো জানতেন যে অ্যাডাম অ্যান্ড ইভ ফলটা খেয়েছে, কিন্তু তবুও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি আপেল খেয়েছিলে? দরকার ছিল না অমনিসাইড, সব জানেন তো ভগবান, কিন্তু তবু জিজ্ঞেস করেছিলেন। এই রাইট অফ হিয়ারিং, রাইট অফ আস্কিং কোয়েশ্চেন, এটা কিন্তু জনসাধারণের প্রতি শোনার, জনসাধারণকে শুনতে হবে। অনেক কথা বলবেন তারা, বাড়িতে নানা রকম ফ্যামিলি ট্রাবলের কথাও শুনতে হবে, আর না, আর সেই অনুযায়ী তাকে গাইড করতে হবে। আরেকটা যেটা, তার কথা যেগুলো বিশ্বাস করে বলল, মানে যেই জিজ্ঞেস করুক, কমপ্লিট সিক্রেসি মেনটেন করতে, সেগুলো মেনটেন হয় বেশি। যারা সাকসেসফুল লয়ার তারা মেনটেন করেন, যারা সাকসেসফুল নন তারা না। লয়ার তো একটা দিক হয়ে যাচ্ছে, আর একটা দিক হচ্ছে রাজনীতি। সেইখানে যারা বলতে আসছে, সেটা কি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যাওয়া হয়? না, জনসাধারণ যদি বলতে আসেন, এক কান দিয়ে বেরিয়ে যায়, এক কান দিয়ে হবে না, একটা ছাঁকনির মতো রাখতে হয়, যেগুলো আমি পারবো, যেটা পারবো না। অনেক সময় চটে যেতেন আমার উপর, আমি কিন্তু বলতো এটা সম্ভব নয়। বলে তাহলে আপনাকে নির্বাচিত করেছি কেন? আমি দেখুন এই কারণে সম্ভব নয়, আপনিও মুশকিলে পড়বেন, আমিও মুশকিলে পড়বো, আমাদের পার্টি মুশকিলে পড়বে। আর যেগুলো ধরুন ইন্ডিভিজুয়াল ডিসিশন, 3টে স্টেজ তো ডিসিশন মেকিংয়ের, যেটা ইন্ডিভিজুয়াল ডিসিশন সেটা আমি কাউকে না জিজ্ঞেস করেই করতাম। যেটা ধরুন গ্রুপ ডিসিশন, তখন পার্টির এক্সিকিউটিভ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বসে, আগে অতুল্যবাবু প্রথম ছিলেন, তারপরে সোমেন মিত্র ছিলেন, প্রণববাবু, এদের সঙ্গে বসে আলোচনা বা এক্সিকিউটিভ কমিটি আলোচনা। আরেকটা হচ্ছে মাস ডিসিশন। এটা কিন্তু একটা অদ্ভুত শুনলো আমাদের লিডার, আপনি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতিতে এসে এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনি কত কথা বলেছেন তার বিরুদ্ধাচরণ করার সময়, আবার ফিরে পেলেন। এত দ্রুত আপনারা ভুলে যেতে পারেন না? এটা হচ্ছে পলিসিগতভাবে যখনই হয় তখন কিন্তু আমি সেটা সম্বন্ধে বলি। যেমন ধরুন, মানে যাকে ধুম গালাগালি করছেন, আবার তার পরের দিনকে তার একদম ঘনিষ্ঠতম হয়ে যাওয়া, মানে এই ট্রান্সফরমেশনটা কি করে, হাউ ইটস পসিবল? এটা হচ্ছে পসিবল কারেক্টিভ মেজার্স নেওয়া। ধরুন আমরা তো ছিলাম কংগ্রেসের বিরুদ্ধে, এবং কংগ্রেসের আগে ছিলেন কংগ্রেসে, তারপরে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল তৈরি হওয়ার পর আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে একসঙ্গে মিলে করছি। হঠাৎ আমরা কেউ জানি না, আমি নিজে জানি না, তৃণমূলের জন্মদিনে তো ছিলাম, সেই জন্যে নিজে জানি না, হঠাৎ খবর কাজে দেখলাম প্রণববাবুর সঙ্গে যৌথ ইস্তাহার, কোনো খবর না পেয়ে। তার আগে 15 দিন কানা ঘোষা শুনছিলাম, এটা হতে পারে না, তবুও চেষ্টা করেছিলাম কথা বলতে, কিছুতেই। দেখুন কারা করলো, তখন সুদীপ ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা অর্গানাইজ করেছে, সে পালিয়ে কমপ্লিট করে দিই। এই যে হলো, যেমনি হলো না, তখন ন্যাচারালি আমি বলে টলে যখন দেখলাম কিছুতেই কাউকে পাচ্ছে না, আমি সিনিয়র মোস্ট, তখন জনসাধারণকে জানানো দরকার। তখন আমি প্রেস ক্লাবে এমনি ঘুষি ঘাসি পেছন দিকটা
প্রেস ক্লাবে এসে আমি পরিষ্কারভাবে বলে দিলাম এইগুলো আমি জানতাম না, এইগুলো অন্যায় হয়েছে, নিশ্চয়ই ওর শরীর খারাপ, তা নাহলে পরে হতে পারে না। এরকম পাগলামি আমি জীবনে দেখিনি। তারপরে আবার আমার অসুখ করলো, মমতা গেছিল হাসপাতালে দেখতে, আবার আমি দুধে মিলে গেল না দেখা বললো, হ্যাঁ দেখা বললো সত্যি করে, দেখা করে বললাম যে দেখো এইগুলো আমরা জেনে করতাম, আমাদের কোনো অসুবিধে থাকতো না। আমি নিজে অপ্রস্তুত পড়ে যাচ্ছি প্রেসের কাছে। আপনার রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, আপনার দলেরই, তিনি প্রণব মুখোপাধ্যায়। হ্যাঁ, এভরি নাও অ্যান্ড দেন আপনি আপনার পরম শত্রু বলে আপনি তাকে মনে করেছেন, চিহ্নিতও করেছেন, ব্যক্তিগত আলাপচারিতায়, পাবলিকলিও আপনি বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই বলেছি। এখনো পর্যন্ত অজিত পাজা প্রবল প্রতিপক্ষ, সেই প্রণব মুখার্জি কেন রয়ে গিয়েছেন, আমরা একটু ডিটেইলি শুনি। হ্যাঁ, আমি নিশ্চিত নই যে এই খোলা মনে কোনোদিন আমি প্রণব মুখোপাধ্যায়কে পাবো কিনা। যদি পাই তাকেও আমি ঠিক একইভাবে জিজ্ঞেস করব যে আপনার প্রতি অজিত পাজার এত বিদ্বেষ কেন। কিন্তু আপাতত অজিতদার কাছে পেয়েছি, অজিতদাকে যখন পেয়েছি তখন অজিতদার কাছ থেকে জানার চেষ্টা করতেই পারি অজিতদা কেন এত বিদ্বেষ, কী জন্যে? বিদ্বেষ তো নয়, আমাদের ওনার কতগুলো পলিসি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে দেখেছি উনি ঠিক করছেন না। আর শুধু আমার প্রতি না, ওয়েস্ট বেঙ্গলে উনি ধরুন এত বড় হয়েছেন নিজের চেষ্টাতে, নানান দিয়ে করে মন্ত্রিত্ব করেছেন, রাজ্যসভার মেম্বার ছিলেন, এবারে সিপিএমকে ধরে লোকসভার মেম্বার হয়েছেন। কিন্তু যেমনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসছেন তেমনি দেখলাম আমাদের ন্যাশনালিস্ট ফোর্সকে সবসময় উনি ডিভাইড করে রেখে দিতেন, ডিভাইড অ্যান্ড রুল। সৌমেনের সঙ্গে সুব্রত, মমতার সঙ্গে কেউ যাতে উঠতে না পারে, হ্যাঁ কাউকে যেন উঠতে না পারে। উনি নিজেকে আমি একটা বিরাট বৃক্ষ, তার তলায় কোনো তৃণমূল জন্মে না, তৃণ জন্মে না। আর তার ফলেই দেখা গেল ধরুন মমতার প্রতি যে কেন ভুগছেন, এই জন্যে ইস্টার্ন রিজিয়ন থেকে উনি যাদের মধ্যে দেখছেন লিডারশিপ হওয়ার উপযুক্ততা রয়েছে, ধরুন মমতা রয়েছে, সৌমেন, এদের সব কাট ডাউন সাইজ। দেখুন এখন প্রদীপ ভট্টাচার্য, তাকে কিভাবে, মানস ভূঁইয়া, তাকে কিভাবে, প্রত্যেক দেখুন আপনি তাকিয়ে গত 30 বছর এদের মধ্যে যা পোটেনশিয়ালিটি, ওরা 100% বড় আদর্শবান নেতা হতে পারে। এটা তো রাজনীতি, যখন আপনারা এসেছেন রাজনীতির খেলার তো কিছু নিয়ম আছে, একদম না, এটা তো আপনার ডিফিট তো। নো, এটা রাজনৈতিক মূল্যায়ন নয়, রাজনীতি নোংরার জন্য নয়, নামটা রাজনীতি। কয়েকজন মানুষ এসে হঠাৎ নিজের স্বার্থটাকে এমন ছোট দেখে ফেলেন, দেখবেন এই দেখুন এখন এত বড় একটা কাজ করেছেন, যেটা ভারতবর্ষে এবং আমাদের জয়েন্ট এক্সারসাইজ ইউএস এয়ারফোর্সের সঙ্গে ওয়ান অফ দ্য বেস্ট। ওনার যত কাজ আমি দেখেছি মিনিস্টার হিসেবে বেস্ট, মানে অনেক দিন মানুষ তাকে মনে রাখবে। এবং আমিও অ্যানালিসিস করে দেখলাম যে আধুনিক সায়েন্সের সঙ্গে আমাদের মিলিটারিকে ঠিকমতো তৈরি করা, এটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধ নিবারণের প্রকৃষ্টতম উপায়। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি বা দেশের ডিফেন্স, আমরা ব্রিটিশ সরকারকে দেখেছি কীভাবে আমাদের ইয়ে করেছে। এইখানে যেমনি পশ্চিমবাংলার রাজনীতি আসেন ওর মনটা ছোট হয়ে যায়। তার ফলে ধরুন যখন সোনিয়া গান্ধী বললেন মমতা, আমি প্রেজেন্ট তখন 25শে ডিসেম্বর, মমতা গিয়ে ভাত নেবে, হঠাৎ উল্টে পাল্টে দিয়ে নানান চেঞ্জ করে আমি বললাম না মমতা তো কেউ নয়, কেশরীজি তখন সভাপতি, না কেউ নয়, জানেন। তারপরে তৃণমূল ভাগ হয়ে গেল। এইখানেই আমার মতবিরোধ মনোমালিন্য। এবং মমতার সঙ্গে একই পয়েন্টে ওই প্রণববাবুর সঙ্গে আমাকে অন্তত কিচ্ছু না জানিয়ে হঠাৎ তার সঙ্গে যৌথ করতে গিয়ে রেজাল্ট দেখুন, পিপল পছন্দ করছে না। আজকে আসানসোলে দেখুন কংগ্রেসের জামানত জব্দ হয়ে গেছে। আজ অনেক দিন পরে সেই কংগ্রেস তো কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, আপনারা কোথায়? হ্যাঁ, আপনারা দিনে দিনে হীনবল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার তাহলে ইন রেট্রোস্পেক্ট এখন মনে পড়ে নাকি, এখন এই মুহূর্তে যখন আপনি নিজেকে মূল্যায়ন করতে বসেন, যে অজিত পাজা হয়তো ভুল করেছিল কংগ্রেসটা সেই মুহূর্তে ছেড়ে দিয়ে? না, কারণ তখন যে পজিশন ছিল তখন মমতার আমি ছেড়েছিলাম কনসাসলি। আমাদের পার্লামেন্টে কিছু বলতে দেওয়া হবে না, মমতার নাম প্রথম স্পিকার কেটে দেওয়া হলো। আমি গিয়ে সেটা তো অনেক আগে, তারপর আপনি যখন তৃণমূল ছাড়লেন, তারপরেই আপনি যখন তারপরে তৃণমূল ছেড়ে দিলেন, এই তো ভুল, তৃণমূল জীবনে ছাড়িনি। মানে আমি মমতার সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে গেল, তারপরে আবার মমতাতে না এসে আপনার কাছে তো দরজা খোলা ছিল, আপনি আবার কংগ্রেসে ফিরে যেতে পারতেন। অনেক আহ্বান পেয়েছি, কিন্তু আমি তো তা যাইনি। আমার সঙ্গে মমতার সঙ্গে পার্টি ছাড়ার কোনো সম্পর্ক নেই, পার্টি ছেড়েও দিইনি, বরং তারা আমাকে সাসপেন্ড করেছিলেন।
মনে ছিল সাসপেন্ড, তারাই সাসপেনশন উইথড্র করে নিয়েছেন। এসে আমি তখন বলেছিলাম, কারণ উনি নিজে দেখলেন, তারপরে কংগ্রেসকে উনি নিজে ছেড়ে দিলেন। আজকে আপনি যদি আপনার হোম কামিং ঘটতো পুরনো কংগ্রেসে, আপনি যদি ফেরত যেতে পারতেন, তাহলে তো আপনার ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হতে পারতো, সম্ভাবনা আরো বাড়তো। সেই ঝুঁকিটা আপনি, সেই ভুল সিদ্ধান্তটা আপনি কেন নিলেন? আমি শুনুন, আমার প্রফেশন কিন্তু পলিটিক্স নয়, আমার প্রফেশন হচ্ছে ল প্রফেশন। আমি রাজনীতি থেকে রোজগার করি না, আমি নিজে রোজগার করি আইনজ্ঞ হিসেবে। ওই কারণে যে আমার অনেক উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ হবে, তাই যেটা বলছেন সত্যি, অনেক কথা বলতে হয়, অনেক অফারও এসেছিল, কিন্তু আমি তা করতে চাই না। আমি মমতার সঙ্গেই আছি। কোনো রিগ্রেটস নেই? নো, নট অ্যাট অল, নট অ্যাট অল। আমি প্রত্যেকটা ক্যালকুলেট করে স্টেপ নিই, আমি কোনো রিগ্রেটের মধ্যে যাই না। কিন্তু সেই অজিত পাঁজাকে আমরা কোথায় দেখছি? ওই অজিত পাঁজা যে এইভাবে দিল্লিতে ক্ষমতা জাহির করে এসেছেন, দিল্লিতে শাসন করে এসেছেন, সেই অজিত পাঁজা আজকে কলকাতা পুরসভার একজন কাউন্সিলর। এটাকে দেখতে তো আপনার যারা সমর্থক, আপনাকে যারা ভালোবাসে, তাদের তো খুব একটা ভালো লাগে না। তার ভাবে এই অজিত পাঁজাকে দেখেছি, এখন এই অজিত পাঁজা এখানে এসে গেছে। যারা ভালোবাসেন তাদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে বলি, এটা রং কনসেপশন হয়ে যাচ্ছে, ফিলোসফিক্যালি রং হয়ে যাচ্ছে। কারণ আমাদের মনে রাখা উচিত, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু বেলিয়া, দেখছেন ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল স্তরে দেখছি মানুষের দুঃখ কষ্ট, তাদের ঘরের মধ্যে দুঃখ কষ্ট, কিরম করে এই এত বড় বড় স্কাই স্ক্রেপার চতুর্দিকে দেখছেন। এটা তো পলিটিক্যাল ডিফিটিস্টের মতন আপনি এই কথাটা বলছেন। রং, এইটাই রং, জানেন। পলিটিক্যাল ডিফিটিস্ট তখনই হবে যখন কনসেন্স ডিফিট করবে। আমার কাছে কনসেন্স ক্লিয়ার একদম। যারা দিন দরিদ্র শুধু না, মানুষের দৈনন্দিন সিভিক ডিউটিস, সেখানে থেকে প্রবলেম, প্ল্যানিং মিনিস্টার হিসেবেও খবর পাইনি, ইনফরমেশন মিনিস্টার হিসেবেও খবর পাইনি, কোল মিনিস্টার হিসেবেও খবর পাইনি, অন্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিছু কিছু খবরটা পেয়েছিল। কিন্তু এখানে সে ধরুন দেখে নিয়ে গিয়ে তার বাথরুমের নালাটা বন্ধ হয়ে গেছে এবং কর্পোরেশনের লোকদের বলেও কিছু হচ্ছে না, এইটা দেখছি। এটা কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসছে, জানেন, একদম মানুষের ঘরের কাছে চলে গেছে। এটা আপনার আত্মতুষ্টি বা নিজেকে সান্ত্বনা দেওয়ার ব্যাপারটা হয়ে যায়। কিন্তু মানুষ দেখছে যে অজিত পাঁজা, সেই অজিত পাঁজা এখন ক্রমশই রঙ্গমঞ্চে নিজেকে আবদ্ধ করে রাখছেন। এটা ভুল, রাজনৈতিক মঞ্চ ছেড়ে রঙ্গমঞ্চে। এটা আবার হিস্টোরিক্যালি ভুল হয়ে গেল। কারণ আমি যখন রঙ্গমঞ্চ শুরু করি তখন আমি মন্ত্রী ছিলাম না, তারপরে মন্ত্রী হয়ে রঙ্গমঞ্চে ছিলাম, মন্ত্রী নেই, রঙ্গমঞ্চে আছি। ওটা হচ্ছে আরেকটা আমার নানান কাজের মধ্যে একটা আমার নেশা ধরুন বা আমার ভালোবাসা ধরুন নাটকের প্রতি। থিয়েটার যাত্রায় লোকশিক্ষা হয়, ফেললার জিনিস নয় গো, ঠাকুর বলেছিলেন। ঠাকুরের কথা। কিন্তু মানুষ কি দেখছি জানেন, যারা রাজনীতিতে একটু সচেতন, তারা কিন্তু অজিত পাঁজা কত ভালো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অজিত পাঁজা কত ভালো বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন, বা তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, বা কয়লা মন্ত্রকের কাজ কত দক্ষতার সঙ্গে পালন করেছেন। তার টেবিলে ফাইল ক্লিয়ার, মানে একদম স্পিক অ্যান্ড স্প্যান তার অফিস ঘরে, কোনো পেন্ডিং ফাইল দেখা যেত না। এই সমস্ত কিছু মানুষ ভুলে যাচ্ছে ক্রমশ, ভুলে গিয়ে মনে করছে অজিত পাঁজা এখন সেই নটি বিনোদিনী ঠাকুর। সেটা যদি মনে করেন, আমার কোনো গ্রিভান্স নেই যদি নটি বিনোদিনী নাটক তাদের পছন্দ হয়ে থাকে। ইনফ্যাক্ট আমি যত কাজ করেছি আমার জীবনেতে, এই একটি জায়গা যেখানে একজন মানুষও পাইনি যিনি ক্রিটিসাইজ করেছেন, কিন্তু কি জানেন, মানুষের এই যে আপনি সব মানুষ বলছেন, সব মানুষ তা নয়, তাহলে চিঠি পেতুক না। কিছু মানুষ মনে করছেন যে পোস্টটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এর সঙ্গে দেখা করতে যাচ্ছে, একটা বিরাট ইনফরমেশন মিনিস্টার, রামায়ণ মহাভারত শুরু হয়ে গেছে, ইনফরমেশন নানান দিকে টেকনোলজি হচ্ছে, মানুষের কাছে যাচ্ছি, তারা মালা দিচ্ছেন। কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স একদম ছিল না, মমতা যখন আমার ডেকে বললো যে অযোধ্যা সুব্রত এরকম ভাব করে চলে গেছে, আমি তোমার তো 1 বছর আগে আমি বলে দিয়েছিলাম ইজ গোয়িং টু লিভ, তা বলেছিলাম, তুমি তখন আমার কথা শুনলে না। সুদীপ সম্বন্ধে বলেছিলাম, শোনোনি, গেছে এখন দন্তেশ্বর সুব্রত সুদীপ গেছে, আরেকজন দন্তেশ্বর আসছে, সাবধান থাকবেন। বর্ণের আদ্যক্ষর বেঁচে আছে, আদ্যক্ষরগুলো বেঁচে রয়েছে। সেই জন্য বলে আমি বললাম, দেখুন আপনি যদি দাঁড়ান না, এই স্টেজটা আমার জানা ছিল না একদম, মিউনিসিপ্যালিটি সেইটা জেনে নিচ্ছেন। অজিতদার একটা বড় জিনিস হচ্ছে সৌন্দর্যপ্রিয়তা। অজিতদার অ্যাস্থেটিক সেন্স প্রত্যেকটা ক্ষেত্রে এত প্রবল যেটা সবসময়তে উনি চান
যে তার জীবনের প্রত্যেকটা কাজের ভেতরে সেটাকে ধরে রাখতে, এবং সম্ভবত এই অ্যাস্থেটিক সেন্স থেকেই অজিতদা আপনার নারী প্রীতি চলে এসেছে। ঠিক, ঠিকই। আপনার প্রেমিক অজিত পাঁজা। হ্যাঁ, আমাদের প্রকৃতি ধরুন মা, আমাদের দেশ হচ্ছে মা, এবং মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচি বাইরে চাই। ইকুয়ালি একজন পুরুষ কোনো একটা কাজের জন্যে এবং ইকুয়ালি এফিশিয়েন্ট একজন নারী থাকলে আপনি তো বরাবরই নারীকে পছন্দ করে এসেছেন। হ্যাঁ, কেন সেটা করেছেন? এই জন্য করেছি যে তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, ধরুন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার যে অ্যাডমিনিস্ট্রেশন অনেকেই মনে করতো রুক্ষ, কিন্তু একদম মমতাতে ভরা, স্নেহতে ভরা। আমি নিজে পেয়েছি, তখন কংগ্রেস প্রেসিডেন্ট 1980, উনি ব্যাক করে এসছেন ওই প্রভাবশালী 77-এ ডিফিটের পর। তার কাছে যেভাবে পেয়েছি সেটা অনেকটা আমার মনোমতো, কারণ নারীদের রুক্ষতার মধ্যে স্নেহটা আছে এবং মানুষকে ভালোবাসার একটা অন্য অ্যাঙ্গেল তারা দেখা। ওই জন্য আপনি মমতাকে ছাড়তেও পারছেন না? না, মমতা ছাড়ার প্রশ্ন ওঠে না। ও যখন ভুল করেছে, ওকে পাইনি, তখন আমাকে বোঝাতে হয়েছে এবং পরে ভুলটা বুঝতে পেরেছে। দেখুন ও নিয়ারেস্ট পসিবল অপরচুনিটি, আমি হাসপাতালে তখন অসুস্থ, প্রথমবারে অসুস্থ, একদম এসে দেখা করেছে আমার সঙ্গে। তা তো করেছে, কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে মমতা ক্রমশ সিঁড়ির শেষ ধাপগুলোতে নেমে যাচ্ছেন? না, আমার একদম মনে হয় না, কারণ একটা করে ধীরে ধীরে উত্থান পতন থাকে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি সবাই মিলে একসঙ্গে হই, আমি ওই জন্য সুযোগ পেলেই তাকে ফোন করি, তাকে বলি আমি একসঙ্গে বসবো, আমার যতটুকু বলার বলে দেওয়ার পর ডিসিশন তার, কিন্তু কারণ তার মধ্যে লিডার হলো কি না, বটেই তো। কিন্তু সেই লিডার তো আপনাদেরকে ইজ লিডিং নো হয় না, হতে পারে অনেক সময় মনে হয় লিডার কি থটটা আমরা একসঙ্গে আবার বসে নিয়ে এটা কেন হলো, ওটা কেন হলো, নিশ্চয়ই আলোচনা করে নেবো। আমাদের মুভমেন্টগুলো একা দুমদাম করে দিচ্ছে, কয়েকটা জায়গায় এর আগে হয়েছিল, দেখবেন আলোচনা করে দিচ্ছে, সব কটা নয়, তবে অনেকগুলো। বললাম যে আপনি বলতে চাইছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধারার অনেক পরিবর্তন এসেছে, অনেক, এবং খুব চিন্তা নিয়ে কাজ করবার চেষ্টা করছে। আর মাঝে মাঝে হয়ে যায়, আপনার মানুষ বুঝছেন না, ওটা বলে দিল, আমাদের হয়তো পেলো না, সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিয়ে ফেললো, আমরা গিয়ে বলি যে এটা এই হয়ে যেতে পারে, এই ঘটনা, সব শুনে টুনে উনি ডিসিশন নিলেন। এখন যেটা মনে হচ্ছে যে অজিত পাঁজার মানে এরিয়া অফ অ্যাক্টিভিটিস অনেক কমে গেছে, অনেক সংকুচিত হয়ে এসছে। অজিত পাঁজা নিজেকে অনেক গুটিয়ে নিয়েছেন ক্রমশ, এবং এই গুটিয়ে নেওয়ার ভেতর দিক দিয়ে অজিত পাঁজা নিজেকে মানসিক তৃপ্তির জায়গা যেটা, সেইটা সেই অভিনয়ের জগতের দিকে এগিয়ে চলে গেছেন, কারণ রাজনৈতিক তৃপ্তি তারা কম আসছে। আর ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে নাটক এমন জিনিস যে নাটকেতে অ্যাক্ট করলে পরে মানুষের মনের মধ্যে সেটা যত বড়ই হাজারো ভক্তি মেতে জানা হয়, একবার অ্যাক্ট দেখলে মনে গেঁথে যায়, তো কত ট্রু। সুতরাং মানসিক তৃপ্তি তো নিশ্চয়ই পাচ্ছি। মানসিক তৃপ্তি আমি বিচারমন্ত্রী হিসেবেও পেয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও পেয়েছিলাম, ইনফরমেশন ব্রডকাস্টিং মন্ত্রী হিসেবেও পেয়েছিলাম। লোকে ভালো বললে ন্যাচারালি আমরা পপুলারলি ইলেক্টেড, আমার মনে আনন্দ হতো। কেউ যদি কারেক্টলি আমাকে ক্রিটিসাইজ করতো, মনে দুঃখ হতো, কিন্তু নিজেকে কারেক্ট করে নিত। কিন্তু রংলি একদম মিথ্যার উপর করে ক্রিটিসাইজ করতো, দুঃখ হতো, রাগ হতো। এখন রাগ দুঃখের বাহনগুলো কি? ফলস ক্রিটিসিজম যদি হয়, মনের মধ্যে খুবই দুঃখ দেয়। আগে যখন বয়স কম ছিল চিৎকার করে ফেলতুম, চেঁচামেচি করে ফেলতুম, এখন সেটা করি না। এই জায়গাতে দাঁড়িয়ে, অর্থাৎ এই বয়সে দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং যারা আপনার প্রবল প্রতিপক্ষ বামফ্রন্ট বা সিপিএম, আপনি কি ভিজুয়ালাইজ করছেন রাজনৈতিক ঘাত প্রতিঘাত এবং প্রবাহটা কোন দিকে, এই দুটো দলের কোন দিকে যেতে চলেছে? সবচেয়ে বড় সাকসেস না, কোন দিকে যেতে চলেছে সবচেয়ে বড় সাকসেস, আমরা পশ্চিমবাংলার অনলি বিরোধী পক্ষ, একমাত্র মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্টের, সেটা আপনি মনে করছেন আপনারা এস্টাবলিশ করেছেন। অনলি বিরোধী পক্ষ, এক। দুই, কংগ্রেসের অবদান এবং তৃণমূলের অবদান, ফিলসফি তো প্রায় এক আমাদের অবদান, যে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি লাল রং ফিকে হয়ে গিয়ে ক্রমশ দেখবেন স্বাধীনতা সংগ্রামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, ফিলসফিক্যাল চেঞ্জ হচ্ছে, হয়ে গিয়ে দেখবেন তারা মানে রাইটিস্ট হয়ে একদম প্রায় চলে এসছে।
এই পুজোতে সাহায্য করছেন, ঈদেতে যাচ্ছেন, যদিও ও আগেকার অভ্যেস চাঁদা তোলার, ঈদেতেও দেখি রাজাবাজারে ফাঁচাং ফাঁচাং করে তুলছে। এইটা একটা বিরাট অবদান জাতীয় কংগ্রেস এবং তৃণমূলে এবং স্বাধীনতা যারা বিশ্বাস করে সেই সমস্ত পার্টি, যে এদের এই যে তথাকথিত আনডাইজেস্টেড কমিউনিজম তার থেকে ধীরে 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 চলে এসছে। যেদিন কানের মধ্যে বাজছে ম্যাকনামারা গো ব্যাক ওয়ার্ল্ড ব্যাংকে, এই জ্যোতিবাবু বুদ্ধবাবু তখন ইয়াং, তারা মিলে রাস্তায় রাস্তায় হই হই করেছিলেন। এখন দেখুন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা চাইছেন, সালেমকে আহ্বান জানাচ্ছেন। এই তো এইটাই যেমনি রিয়েলাইজ করছেন, তাদের মার্কসিস্টদের মধ্যে দেখলাম একজনই রিয়েলাইজ করেছেন, বুদ্ধবাবু, এবং পরিবর্তনশীল, এবং অধুনা দেখছি অনিল বাবু আস্তে 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 বৌদ্ধং শরণং গচ্ছামি। আর আপনার পরিবর্তনটা ক্রমশ অভিনয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমার অভিনয়টা, আমি তো ল প্রফেশন বললাম, আমার প্রফেশন, অভিনয়টা হচ্ছে আমার রিক্রিয়েশন, আউট অফ দ্য আউট অফ দ্য ওয়ে। এবং ওটা করলে পরে আমি আমার প্রফেশনাল জীবনে তো অনেক লাভ পেয়েছি, কনসেন্ট্রেশন পাওয়ার, মানুষকে ঠিকমতো করে প্রবলেমটা বোঝা, জজ সাহেবের দিকে তাকিয়ে ঠিকমতো করে বলা। তফাৎ হচ্ছে যখন অভিনয় করি ঠাকুরের কথা, তখন কথামৃত তো একটা এদিক ওদিক করা উচিত নয়, আর হলে পরেই আপনারা যে কোনো মুহূর্তে ধরে ফেলবেন। হ্যাঁ, এই ধরুন নোকটা আবার বড় ছিল। একজন লিখলেন অজিতবাবু 83 বছর বয়স, মুর্শিদাবাদ থেকে, কলকাতায় গেছিলাম আপনার নাটকটা, বহরমপুরে অধীর, আমাদের অধীর অর্গানাইজ করেছিল, এমপি অধীর, দেখলাম খুবই ভালো লেগেছে আমাদের পরিপূর্ণ। হ্যাঁ, কিন্তু বললেন যে দ্রব্য না, ঠাকুরের ওরা আঙুলের নোখ যে এত বড় ছিল সেটা আমি এই যে এইগুলো কতটা নোটিস করেছে, কতটা নোটিস করে। এটা কিন্তু দেখুন সোমেন মিত্র দেখার পর ওই একই কমেন্ট করেছিল। আপনার ভবিষ্যৎটা আর কতদিন, কিভাবে আপনি সেভাবে বেঁচে থাকবেন, কি হতে পারে, কি পরিবর্তন হতে পারে? ভবিষ্যৎ বলা ভাই খুব ডিফিকাল্ট, আর আমি বড় পামিশ নই বা অ্যাস্ট্রোলজিক্যাল, তবে আমি দেখতে পাচ্ছি যে পথটা এসছি পেছন দিকে তাকিয়ে দেখছি, অতীতকে ভুলে যেতে নেই কখনো, কারণ সামনের মিস্টেকগুলো এলে পরে সেগুলো কারেক্টিং প্রসেস করে। ভবিষ্যৎ হিসেবে ধীরে 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 যতটা কনসেন্সের মানুষের কাজ করে যাওয়া, এখনও করে যাচ্ছি যতটা সম্ভব। আর ভবিষ্যৎটা কি জানেন, কে সারা সারা, যেমন যা আবার হবে, ইংরেজি গান